আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দল বা ব্যক্তি নয়, আন্দোলনের মাস্টারমাইন্ড জনগণ। বিবিসি বাংলাকে তারেক রহমান। আওয়ামী লীগের গুম, খুন আর ৭১-এর জামায়াতের বিতর্কিত ভূমিকার জবাব দাবি। আওয়ামী সরকারের আমলের আলোচিত বিচার বহির্ভূত হত্যা ও গুমের কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন চলতি সপ্তাহে চিফ প্রসিকিউটর সবাইকে বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি। সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশন বদ্ধপরিকর, জানালেন সিইসি। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে অংশীজন ও গণমাধ্যমের সহযোগিতা কামনা। শাপলা প্রতীক নিয়েই আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে এনসিপি, বললেন সার্জিস আলম। ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করতে না পারলে আস্থা হারাবে ইসি। নানা নাটকীয়তায় শেষ হল বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। ৩ ক্যাটাগরিতে ২৩ জন পরিচালক নির্বাচিত। এবং মানবদেহে রোগ প্রতিরোধ কার্যকারিতায় অবদানের জন্য এবছর চিকিৎসা শাস্ত্রে যৌথভাবে নোবেল পেলেন যুক্তরাষ্ট্র ও জাপানের ৩ চিকিৎসক। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, আর এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। দ্রুতই দেশে ফিরে জাতীয় নির্বাচনে অংশ নেবেন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন তার মন বাংলাদেশে পড়ে আছে। ১৭ বছর পর গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা জুলাই গণহত্যা, গুম, খুন, দুর্নীতির বিচারের মাধ্যমে তা নির্ধারিত হবে। জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, ৭১-এর বিতর্কিত ভূমিকার জন্য তাদেরকেই জবাব দিতে হবে। জামায়াতের নেতৃত্বে নির্বাচনী জোট নিয়ে বিএনপি উদ্বিগ্ন নয় জানিয়ে তারেক রহমান বলেন, তার মিত্রদের নিয়েই নির্বাচন ও রাষ্ট্র পুনর্গঠন করতে চায় বিএনপি। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। অনেক ধন্যবাদ বিবিসি বাংলার সাথে যোগ দেবার জন্য। ধন্যবাদ। লন্ডনে নির্বাসিত জীবন কাটানো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর গণমাধ্যমের মুখোমুখি। ভার্চুয়ালি বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি খোলামেলা কথা বলেন জাতীয় নির্বাচন, জুলাই গণ অভ্যুত্থান, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ সহ দলের নানা প্রসঙ্গ নিয়ে। কবে দেশে ফিরছেন এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, তার মন বাংলাদেশেই পড়ে আছে। ফিজিক্যালি হয়তো আমি এই দেশে আছি, বাট মন মানসিকতা সবকিছু মিলিয়ে তো আমি গত ১৭ বছর ধরে বাংলাদেশেই রয়ে গিয়েছি। কিছু সঙ্গত কারণে হয়তো ফিরাটা হয়ে উঠেনি এখনো, তবে সময় তো চলে এসছে মনে হয়। ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসবো। জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকবো। প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী হিসাবে আমরা তারেক রহমানকে দেখতে পাবো, সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। এটির সিদ্ধান্ত তো বাংলাদেশের জনগণের। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয়, গোটা দেশের মানুষের। জুলাই আন্দোলনে আমি কখনোই মাস্টার মাইন্ড হিসেবে দেখি না। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত এটি একটি অবিস্মরণীয় ঘটনা। এই আন্দোলন, মানুষের এই আত্মত্যাগ, দল মত নির্বিশেষে, শ্রেণী বিন্যাস নির্বিশেষে প্রত্যেকটি মানুষের অবদান আছে। এই আন্দোলনের মাস্টার মাইন্ড কোনো দল, কোনো ব্যক্তি নয়। এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের গণতান্ত্রিক জনগণ। আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নিয়ে বিবিসির প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বিএনপি বহুদলীয় রাজনীতিতে বিশ্বাসী, তবে প্রতিটি অপরাধের জন্য আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি হতে হবে। দল হিসাবে তারা যদি অন্যায় করে থাকে তাহলে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে। সোজা কথায় অন্যায়কারীর বিচার হতে হবে, তো সেটি ব্যক্তি হোক, সেটি দলই হোক। মুক্তিযুদ্ধে জামাত ইসলামের ভূমিকা, দলটির সম্ভাব্য নির্বাচনী জোট নিয়েও বিএনপির অবস্থান তুলে ধরেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ৭১ সালে কোন রাজনৈতিক দল যদি তাদের কোনো বিতর্কিত ভূমিকা থেকে থাকে তাহলে তাদের জবাব তারাই দিবেন। ইলেকশনে প্রতিযোগিতা থাকতেই পারে, প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, এতে উদ্বেগের কি আছে? বিএনপি তো আগেও নির্বাচন করেছে, কম্পিটিশন করেই বিএনপি নির্বাচন করেছে, প্রতিযোগিতা করেছে, উদ্বেগের কিছু নাই। তো গেল ১.৫ দশক তার পরিবার ও দলের উপর চলা অবর্ণনীয় নির্যাতনের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, আইন অনুযায়ী এর বিচার হতে হবে। আমি যখন এখানে আসি, আমার ভাইকে আমি রেখে এসেছিলাম, ছোট ভাইকে, আমার সুস্থ মাকে আমি রেখে এসেছিলাম, একটি ঘর রেখে এসেছিলাম, যেই ঘরে আমি এবং আমার ছোট ভাই বড় হয়েছি, যেই ঘরে আমার বাবার স্মৃতি ছিল,
সেই স্মৃতিগুলোকে ভেঙে চুরে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। এটি শুধু আমার কাহিনী না, এরকম কাহিনী বাংলাদেশের হাজার হাজার পরিবারের। এই সকল নির্যাতনের জন্য যারা দায়ী, যারা এসবের হুকুম দিয়েছে, তাদের প্রত্যেকের বিচার হতে হবে। এটি প্রতিশোধের কোনো বিষয় নয়, এটি ন্যায়ের কথা, এটি আইনের কথা। তিনি জানান, শারীরিক সুস্থতার উপর নির্ভর করছে বেগম খালেদা জিয়ার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ। এছাড়াও তার স্ত্রী কন্যার রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, এটি ভবিষ্যৎ বলে দেবে। জনগণের সিদ্ধান্তে আমরা বিশ্বাস করি। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের মানুষ যতবার অবাধ সুষ্ঠু নির্বাচনের সুযোগ পেয়েছে ততবার বিএনপির পক্ষে রায় দিয়েছে বলে দাবি করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পিরোজপুর সদরে আওয়ামী লীগ সরকারের আমলে সন্ত্রাসীদের হামলায় আহত বিএনপির প্রবীণ কর্মী মোতালেব আকনের সাথে লন্ডন থেকে ভার্চুয়ালি সাক্ষাৎ করতে গিয়ে তিনি একথা বলেন। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কথা জানিয়ে তারেক রহমান বলেন, প্রতিহিংসা নয়, বিএনপি সবাইকে নিয়ে জনগণের কল্যাণে কাজ করতে চায়। আমরা বিএনপি পরিবারের আয়োজনে অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন বক্তব্য রাখেন। অনেক হয়েছে আন্দোলন, অনেক হয়েছে স্লোগান, অনেক হয়েছে মিছিল, অনেক হয়েছে মিটিং। এবার আসুন আমরা কম্পিটিশন করি দেশের মানুষের যে মৌলিক সমস্যাগুলো আছে, প্রত্যেকটা মানুষকে যা ছুঁয়ে যায় জীবন যুদ্ধে বেঁচে থাকার জন্য, সেই সমস্যাগুলো কতটুকু একটু একটু করে কতটুকু আমরা কমিয়ে আনতে পারি, একটু একটু করে কতটুকু আমরা মানুষকে স্বস্তি দিতে পারি। আসুন আমরা কম্পিটিশন করি সেই পরিকল্পনাগুলো গ্রহণ করার জন্য। দেশের জনগণ যাদেরকে সুযোগ দিবে তারা যেন একটু একটু করে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়িত করতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন আইসেসকো এর ডিরেক্টর জেনারেল ডক্টর সালিম এম আল মালিক। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ করেন তিনি। এ সময় ডক্টর মালিক প্রফেসর ইউনূসের 3-0 তত্ত্ব, দারিদ্র্য, বেকার ও কার্বন মুক্ত বিশ্ব, আইসেসকোর কৌশলগত কাঠামোকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন। এছাড়াও তিনি দেশের চলমান সংস্কার কার্যক্রমের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং শিক্ষা, যুব উন্নয়ন ও টেকসই উদ্যোক্তা গঠনে আইসেসকোর ভূমিকা তুলে ধরেন। প্রফেসর ইউনূস প্রস্তাবটি স্বাগত জানিয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সামাজিক ব্যবসা ও টেকসই উন্নয়ন বিস্তারে আগ্রহ প্রকাশ করেন। এছাড়াও এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটসের সভাপতি এলিস মেগুয়ের সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশে গত 15 বছরে জোরপূর্বক গুম ও মত প্রকাশের স্বাধীনতা হরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এলিস মেগুয়ে। সাক্ষাতে ডক্টর ইউনূস মানবাধিকার কর্মীদের আরও বেশি বেশি বাংলাদেশ সফরের আহ্বান জানান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনসি। বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাক্ষাতে বাংলাদেশ তুরস্কের মধ্যে ব্যবসা বাণিজ্য, স্বাস্থ্য, জ্বালানি ও প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশে সরকারের সাথে প্রতিরক্ষা সহায়তা নিয়ে যে আলোচনা চলছে তা অব্যাহত রাখা নিয়েও কথা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান বিএনপি নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ ছাড়াও ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন এ সময়ে উপস্থিত ছিলেন। আমির খসরু জানান, আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নিতে যাওয়া নতুন সরকারের সাথে কাজ করতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছে তুরস্ক সরকার। আওয়ামী সরকারের আমলে আলোচিত বিচার বহির্ভূত হত্যা ও গুমের কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন এ সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেবে তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সবাইকে বিচারের মুখোমুখি হতে হবে, কেউ পার পাবে না। এদিকে জুলাই গণ আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ
4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সাথে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জুলাই আন্দোলন দমাতে রাজধানী ঢাকাসহ 50টিরও বেশি জেলায় মারণাস্ত্র ব্যবহার করে নির্বিচারে মানুষ হত্যা করে পুলিশ। এতে আরও তীব্রতর হয় ছাত্র জনতার আন্দোলন। শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের 3টি অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেয় প্রসিকিউশন। এই মামলায় সবাই পলাতক। সোমবার অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। মাহবুবুল আলম হানিফ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ার কারণে তাদের কোর কমিটির সদস্য হিসাবে আওয়ামী লীগের প্রত্যেকটি ডিসিশন মেকিংয়ে তার ভূমিকা রয়েছে। তার বিরুদ্ধে কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয়েছে। 14ই অক্টোবর এই পলাতক আসামিদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য দিন ধার্য করেছেন। প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে। কেউ পার পেয়ে যাবেন, কাউকে ইনডেমনিটি দেওয়া হবে, কেউ পালিয়ে থেকে বাঁচার চেষ্টা করবেন, এই ধরনের দুরাশা করে লাভ নেই। গুমের মামলার অগ্রগতির বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, সব মামলা শেষ না হলেও প্রধান কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এ সপ্তাহে পাওয়া যাবে। গুমের মামলা তো অনেক, সবগুলো শেষ না হলেও প্রধান কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এই সপ্তাহে দাখিল হবে। এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকুন। এটা যেহেতু কমপ্লেক্স মামলা, সেজন্য খুব খুঁটিনাটি বিষয়গুলো আমরা চেক করছি। তদন্ত রিপোর্ট এই সপ্তাহে পেয়ে যাবেন। ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মামলায় দ্বিতীয় দিনের মতো মামলার শেষ সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। এছাড়া ট্রাইব্যুনাল 2-এ রংপুরে আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দেন 2 জন পুলিশ কর্মকর্তা। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে গণভোট আর সংখ্যানুপাতিক পদ্ধতি পিআর-এর দাবি তুলে জাতিকে বিভক্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর বিভেদ, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট নিয়ে বিতর্ক আসন্ন নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়নে জনগণের রায় নেয়ার পক্ষে সবাই একমত হয়েছে। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের বিরোধিতা করে সালাউদ্দিন আহমদ বলেন, বিচারিক প্রক্রিয়ায় এটি নির্ধারণ হওয়া উচিত। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে। নির্বাচন যাতে অনুষ্ঠিত না হতে পারে, এই জন্য কথিত ফ্যাসিস্ট গোষ্ঠী তো ফেসিবাদী গোষ্ঠী তো চেষ্টা করবেই। ঝটিকা মিছিল বা গেরিলা টাইপের 2-একটা মিছিল দিয়ে রাতের অন্ধকার অথবা শুভে সাদেকের সময় ফটো টোটো তুলে তাদের নেতাদের কাছে পাঠিয়ে দিচ্ছে। কেউ দিল্লি থেকে, কেউ ফ্রান্স থেকে বয়ান টয়ান দিচ্ছে। এগুলো বাংলাদেশের মানুষ পাত্তা দেয় না। আমরা যদি একটা অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাই, ফ্যাসিস্ট গোষ্ঠীর যে রাজনৈতিক দল হিসাবে তার বিচারিক ব্যবস্থা, সেটা যেন আমরা ত্বরান্বিত করার জন্য সবাই উদ্যোগ নেই। নানা সীমাবদ্ধতার মধ্যেও নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে গণমাধ্যম সহ অংশীজনদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, নির্বাচনে এআই টেকনোলজির অপব্যবহার রোধে ইলেকট্রনিক মিডিয়াকে ভূমিকা রাখতে হবে। নির্বাচন কমিশনে গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে সংলাপে তিনি একথা বলেন। এ সময় নির্বাচনে সাংবাদিকদের তথ্য সংগ্রহের অবাধ সুযোগ এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান সাংবাদিকরা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে প্রধান নির্বাচন কমিশনারের সংলাপে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। এ সময় নির্বাচনকে অবাধ এবং সুষ্ঠু করতে নানা মতামত এবং পরামর্শ তুলে ধরেন সাংবাদিকরা। নির্বাচনকে সুষ্ঠু করতে ভোটের সময় মূলধারার সংবাদকর্মীদের বাধ্যবাধকতার বাইরে রেখে নির্বিঘ্নে সংবাদ সংগ্রহের সুযোগ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা। আপনার গণমাধ্যমকে শত্রু বা সতীনের সন্তান হিসেবে না দেখে নিজের ভাই হিসেবে দেখেন। গণমাধ্যম যে হেল্পটা আপনাদের করতে পারবে, স্বচ্ছতার বিচার করার ক্ষেত্রে, সুষ্ঠুতা বিচার করার ক্ষেত্রে, আপনাদের নিরপেক্ষতা বিচার করার ক্ষেত্রে গণমাধ্যম আপনাদেরকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে। আমরা কোন কেন্দ্রে যাই, যে কেন্দ্রে আমরা খবর পাই যে ওই কেন্দ্রে ভোট রিগিং হচ্ছে, মেইন স্ট্রিম মিডিয়াকে আপনারা
কাজ করার জন্য অবাধ পরিবেশ তৈরি করে দেন। এত প্রতিবন্ধকতা দরকার নাই যে আমরা কতক্ষণ থাকবো, কার অনুমতি নিয়ে যাব। আমার কাছে যখন আমার পাসটা থাকবে সেটাই আমার জন্য অনুমতি। আমাকে আবার প্রিজাইডিং অফিসারকে খুঁজে তাকে অবহিত করতে হবে কেন? এতে প্রবাসীদের ভোট গ্রহণে গোপনীয়তা রক্ষার চ্যালেঞ্জের কথা তুলে ধরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, প্রবাসী ভোটের বিষয়ে পোস্টাল ব্যালট নিয়ে প্রথম চ্যালেঞ্জ সাইবার অ্যাটাক। তা মোকাবেলায় কাজ করছে ইসি। ভোটটাকে বিতর্কিত করার জন্য যে ভোটের প্রবাহ প্রবাস থেকে এইরকম, যার আসলে কোনো সুযোগ নাই। সো দিস ইজ এ চ্যালেঞ্জ। এখন এটাকেও আমাদেরকে মোকাবেলা করতে হবে, যদিও বা পোস্টাল ব্যালটের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ব্যালট ক্যান বি ট্রেসড। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন গণমাধ্যমের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। তিনি বলেন, এআই টেকনোলজির অপব্যবহার রোধে ইলেকট্রনিক মিডিয়াকে ভূমিকা রাখতে হবে। আমাদের নিয়ত একদম পরিষ্কার। আমরা আপনাদেরকে সাথে চাই, আপনারা ইলেকশনের কেন্দ্রে যাবেন, পত্রিকা ঘটনা তুলে ধরবেন। কেবল প্রবাসী নয়, নির্বাচনে ভোটের দায়িত্ব পালন করা প্রায় 10 লাখ নির্বাচনী কর্মকর্তার ভোটের ব্যবস্থা করা হবে বলেও জানান সিইসি। ইলেকশন সিস্টেমের সাথে যারা জড়িত থাকেন ইলেকশনের দিন, তারা তো ভোট দিতে পারে না, কিন্তু আমরা এবার ইনশাল্লাহ ওটা নিশ্চিত করবো। প্রায় অ্যাবাউট 1 মিলিয়ন পিপল, প্রায় 10 লক্ষ লোক রাফলি, তাদের ভোটের ব্যবস্থা আমরা ইনশাল্লাহ নিশ্চিত। নির্বাচন কমিশনের ভাবমূর্তি ফিরিয়ে আনা এবং আগামী নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সবার সদিচ্ছা এবং প্রচেষ্টা প্রয়োজন বলে জানান নির্বাচন কমিশনাররা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। আগামী নির্বাচনে শাপলা প্রতীক নিয়ে এনসিপি নির্বাচনে অংশ নেবে বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে নাটোরের একটি কনভেনশন হলে দলীয় সমন্বয় সভায় সার্জিস আলম আরও বলেন, শাপলা প্রতীক পেতে যেহেতু আইনগত বাধা নেই, তাই এ প্রতীক নিয়ে নির্বাচনে যাবে তাদের দল। এ সময় যে মার্কাগুলো মানুষের হাসির খোরাক যোগায় সেগুলো বাদ দিয়ে নতুন করে তালিকা তৈরির জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানান সার্জিস। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সবার ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করতে না পারলে নির্বাচন কমিশন আস্থা হারাবে বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা। একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যদি তাদের স্বকীয়তা বজায় না রাখতে পারে, যদি কোনো প্রভাবের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের এই ন্যায়সঙ্গত অধিকারটা আমাদেরকে না দেয়, এনসিপিকে শাপলা প্রতীক না দেয়, আমরা মনে করি এই নির্বাচন কমিশন আগামী নির্বাচন কমিশন হিসেবে কাজ করার সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলে। 10 দিন পর আগামী 16ই অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে প্রচারণা এখন তুঙ্গে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আর মাত্র 8 দিন প্রচারণার সুযোগ পাবেন প্রার্থীরা। তাই এই কদিন ভালোভাবে কাজে লাগিয়ে ভোট যুদ্ধে জয়ী হতে ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে দিন-রাত প্রচারণা চালাচ্ছেন তারা। এদিকে নির্বাচনকে ঘিরে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া এবং নির্ধারিত সময়ে ত্রুটিমুক্ত নির্বাচনের প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। তফসিল অনুযায়ী কিন্তু আবারও নির্বাচনী প্রচারণার সময় দেওয়া হয়েছে এবং আমরাও সকলে ফিরে এসেছি ক্যাম্পাসে। ভোটাররা আসা শুরু করে দিয়েছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন ভোটারদের কাছে যাচ্ছি এবং ভালো সাড়া পাচ্ছি। শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ এবং আমাদের কথাগুলো বলার চেষ্টা করছি। নতুন প্রজন্ম যারা আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম, ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিলাম, ভোটের আনন্দ থেকে বঞ্চিত ছিলাম, সেই আনন্দ আমরা ফিরে পাচ্ছি। আমরা শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেছি, দোয়া বিনিময় করেছি। যেহেতু নির্বাচন 16 তারিখে হবে, সঙ্গত কারণে আমরা প্রার্থীদের শুধু প্রচারণাটা 14 তারিখ পর্যন্ত আমরা বর্ধিত করেছি। এদিকে চাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণায় এখন মুখর ক্যাম্পাস। দুর্গাপূজার ছুটির পর গতকাল থেকে ক্যাম্পাস খোলায় প্রার্থীরা পুরো দমে নির্বাচনী প্রচারণায় মেতে উঠেছেন। ফ্যাকাল্টি থেকে শুরু করে চায়ের দোকান, ক্যান্টিন সবখানে চলছে ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন প্যানেলের প্রচারণা। চলছে কুশল বিনিময়। প্রার্থীরা শুনছেন ভোটারদের নানা প্রত্যাশার কথাও। এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুতে 13টি প্যানেল ও হল সংসদ নির্বাচনে মোট 907 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ভোটার সংখ্যা 27,521 জন। আগামী 15ই অক্টোবর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চাকসু নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নানা নাটকীয়তার পর অবশেষে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন। রাজধানীর একটি 5 তারকা হোটেলে ভোট শেষে পরিচালক পদের ফলাফল ঘোষণা করা হয়। রাতে হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন। পরাগারমানের রিপোর্ট। বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। 3 ক্যাটাগরি থেকে মোট 23 জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এরপর নির্বাচিত পরিচালকদের ভোটে রাতেই সভাপতি ও 2 জন সহসভাপতি নির্বাচিত হবেন। ঘটনাবহুল এই নির্বাচনে ক্যাটাগরি 1 জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 8 জন। তাদের মধ্যে বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সহসভাপতি নাজমুল আবেদিন ফাহিম রয়েছেন। ক্যাটাগরি 1-এ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে রাজশাহী ও রংপুর বিভাগে। রাজশাহী থেকে নির্বাচিত হয়েছেন মোখলেসুর রহমান, রংপুর থেকে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাসানুজ্জামান। ক্যাটাগরি 2 ঢাকার ক্লাব থেকে 17 জন প্রার্থীর মধ্যে পরবর্তীতে নির্বাচন থেকে সরে দাঁড়ান 3 জন। 14 প্রার্থীর মধ্যে পরিচালক হয়েছেন 12 জন। নির্বাচিতরা হলেন ইশতিয়াক সাদেক, ইফতেখার আহমেদ মিঠু, ইফতেখার রহমান মিঠু, আদনান রহমান দীপন, ফয়জুর রহমান, আবুল বাশার, আমজাদ হোসেন, শানিয়ান তামিম নাভিন, মোকসেদুল কামাল, এম নাজমুল ইসলাম, ফারুক আহমেদ, মঞ্জুর আলম এবং মেহরাব আলম চৌধুরী। ক্যাটাগরি 3 থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 2 জন। সেখানে দেবব্রত পালকে পেছনে ফেলে নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট। আর জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক হয়েছেন এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। চিকিৎসা শাস্ত্রে এবছর যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্রের ম্যারি ব্রানকো, ফ্রেড রামেস্টেল এবং জাপানের শিমন সাকাগুচি। চিকিৎসাবিদ্যায় অসামান্য অবদানের জন্য বিশ্বের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কার জিতলেন তারা। নোবেল কর্তৃপক্ষ জানায়, পরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে গবেষণার জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে। ম্যারি ব্রাঙ্কো যুক্তরাষ্ট্রের সিয়াটলের ইনস্টিটিউট ফর সিস্টেমস বায়োলজির গবেষক, ফ্রেড রামেস্টেল সান ফ্রান্সিসকোর সোনামো বায়োথেরাপিউটিক্সের গবেষক এবং সিমন সাকাগুচি জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক। বাংলাদেশ সময় বিকেল 3:30টায় সুইডেনের স্টকহোম থেকে তাদের নাম ঘোষণা করে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। রীতি অনুযায়ী প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার চিকিৎসা শাস্ত্রে নোবেল জয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। এরপর পর্যায়ক্রমে পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, অর্থনীতি, শান্তি 6 বিভাগে 6 দিন নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। ভারতের দার্জিলিং সহ পার্বত্য অঞ্চলে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে বাংলাদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তিস্তা সহ সীমান্ত ঘেঁষা নদীগুলোর পানি বাড়ায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে দেশের উত্তরাঞ্চলে। পানির তোড়ে রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা সেতু রক্ষা বাঁধে ফাটল দেখা দিয়েছে। তবে রোববার নীলফামারী ও লালমনিরহাটের নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়লেও সোমবার সকাল থেকে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। ভারতের দার্জিলিংয়ে অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও বন্যার পানিতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। পার্শ্ববর্তী দেশটিতে টানা কয়েকদিনের এই বৃষ্টি ও ঢলের প্রভাব পড়েছে বাংলাদেশেও। ভারতের এ পাহাড়ি ঢলের বিশাল জলরাশি নামছে বাংলাদেশের তিস্তা সহ সীমান্ত ঘেঁষা নদীগুলো দিয়ে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চলগুলোতে জারি করা হয়েছে সতর্কতা। তিস্তা ব্যারেজে প্রবল স্রোত বাড়ায় খুলে দেয়া হয়েছে অনেকগুলো গেট। তিস্তা ব্যারেজে প্রবল স্রোত বাড়ায় খুলে দেয়া হয়েছে জলকপাট। এরই মধ্যে রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা সেতু রক্ষা বাঁধে ফাটল দেখা দিয়েছে। ধসে গেছে বাঁধের প্রায় 40 মিটার জায়গার ব্লক। এতে ভাঙনের কবলে পড়েছে তিস্তার বাম তীর। পানিবন্দী হয়ে পড়েছে নদী পাড়ের হাজারো মানুষ। হুমকির মুখে রয়েছে লালমনিরহাট রংপুর অঞ্চলের যোগাযোগ সড়ক, সেতু ও বাঁধের তীরবর্তী 5টি গ্রাম।
এদিকে কিছুটা কমেছে নীলফামারী ও লালমনিরহাটে তিস্তা নদীর পানি। উজানের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে রোববার রাতে পানি বাড়লেও বর্তমানে নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি। ডালিয়া পানি উন্নয়ন বোর্ড জানায়, রোববার সন্ধ্যায় নদী তীরবর্তী চরগুলোতে পানি ঢুকে পড়ে। পানি বৃদ্ধির ফলে ডালিয়া ব্যারেজের সবকটি জলকপাট খুলে দেয়া হয়। তবে সোমবার সকাল ৯টা থেকে পানি নামতে শুরু করেছে বিভিন্ন নিম্নাঞ্চল থেকে। পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা ব্যারেজের ভাটিতে থাকা লালমনিরহাটের হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলো তলিয়ে যায়। পরিস্থিতি মোকাবেলায় আগে থেকেই আশ্রয় কেন্দ্র খোলার প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন। একই সাথে নদীর তীরবর্তী মানুষকে সতর্ক থাকারও পরামর্শ দেয়া হয়েছে। জাহিদুল আলম, এটিএন বাংলা। জনসমর্থন নেই বলেই একটি রাজনৈতিক দল পিআরের দাবি তুলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। রাজধানীর পান্থপথ রাজশাহবাজার এলাকায় বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির পক্ষে জনমত গঠনের লিফলেট বিতরণ করতে গিয়ে তিনি একথা বলেন। ঢাকা ১২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ নেতা বলেন, জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনে উন্মুখ হয়ে আছে। কোনো ষড়যন্ত্রই ফেব্রুয়ারিতে হতে যাওয়ার জাতীয় নির্বাচন বানচাল করতে পারবে না। বাংলাদেশে দ্রুত নির্বাচন দেখতে চায় ভারত। যে ক্ষমতায় আসবে তার সাথে কাজ করতে প্রস্তুত বলেও জানিয়েছে নয়াদিল্লি। সোমবার নয়াদিল্লিতে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডি-ক্যাবের সাথে মতবিনিময়কালে এ মন্তব্য করেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। তিনি জানান, ভারত প্রত্যাশা করে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। এছাড়া শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি পরীক্ষা নিরীক্ষা চলছে বলেও জানান তিনি। We look forward to the earliest possible elections in Bangladesh, free, fair, participatory and inclusive elections, and we remain ready to deal with any government that emerges from these elections with a popular mandate. আজ প্রবারণা পূর্ণিমা, বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় মহোৎসব। আত্মশুদ্ধি, অশুভকে বর্জন, সত্য ও সুন্দর বরণের আহ্বান জানিয়ে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। এটি আশ্বিনী পূর্ণিমা নামেও পরিচিত। বৌদ্ধ মতে এই পুণ্যতিথিতেই মহামানব গৌতম বুদ্ধ মানব জাতির কল্যাণে ধর্ম প্রচারের নির্দেশ দেন ভিক্ষু সংঘকে। ত্রৈমাসিক বর্ষাবাস সমাপ্তির মধ্য দিয়ে আসে প্রবারণা তিথি। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহার সহ দেশের বিভিন্ন বৌদ্ধ বিহারে চলছে পূজা অর্চনা, প্রার্থনা ও ধর্মীয় আলোচনা। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন আয়োজিত সেখানে অনুষ্ঠিত হচ্ছে সমবেত প্রভাতী বন্দনা, বুদ্ধ পূজা, আলোচনা সভা, আলোকসজ্জা ও বর্ণাঢ্য ফানুস উৎসব। প্রবারণা পূর্ণিমার পরদিন থেকেই শুরু হবে ১ মাসব্যাপী শুভ কঠিন চিবরদান উৎসব। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রাণকেন্দ্র বান্দরবানে এখন উৎসবের আমেজ। রথ টানা, ফানুস ওড়ানো আর ধর্মীয় আচার অনুষ্ঠানে মেতেছেন মারমা সম্প্রদায়ের মানুষজন। উৎসবকে কেন্দ্র করে পাহাড় এখন পর্যটকদের পদচারণায় মুখর। বান্দরবান থেকে মিনারুল হকের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত বৌদ্ধ ভিক্ষুকরা পালন করেন বর্ষাবাস। এই বর্ষাবাসের শেষেই আসে প্রবারণা পূর্ণিমা, বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব। এদিন ভিক্ষুকরা আত্মশুদ্ধির মাধ্যমে পুণ্য অর্জনের বার্তা ছড়িয়ে দেন। আর এই পুণ্যময় দিনে বান্দরবানে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী রথটানা উৎসবের। রঙিন পোশাক পরে মারমা তরুণ তরুণীরা এক মন্দির থেকে আর এক মন্দিরে রথ টেনে নিয়ে যায়। ঢাক ঢোলের তালে, বাঁশির সুরে মুখরিত হয়ে ওঠে পাহাড়। অন্যদিকে গৌতম বুদ্ধের প্রতি শ্রদ্ধা আর পুণ্যলাভের আশায় সাজানো হচ্ছে শত শত ফানুস। পূজা করার জন্য যে একটা আমরা এই যে ভেলা বানিয়ে রাখি, এটা হচ্ছে রাজহংসীর প্রতীকী নিয়ে। 2 রঙের কাজ বাকি আছে এবং এটি আমরা 7 তারিখে পাড়া প্রদক্ষিণ করে
নদীতে বিসর্জন দিব। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আমরা এবারে রাজহংসী আদলের রথ বানাচ্ছি, সাথে রথ পাহারা দেওয়ার জন্য আমরা পচমা বানাচ্ছি। সন্ধ্যায় শহরের উজানিপাড়া ও মধ্যপাড়ায় অনুষ্ঠিত হবে এই রথটানা উৎসব। উৎসবকে ঘিরে এখন বান্দরবানের মারমা পল্লীগুলোতে চলছে নানা আয়োজন। নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠানকে কেন্দ্র করে বান্দরবান জেলা পুলিশ প্রয়োজনীয় যে নিরাপত্তা ব্যবস্থা সেটা গ্রহণ করবে। বান্দরবান জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। এখানে যে সকল সাধারণ পাহাড়ি বাঙালি জনগণ আছে তারা সম্প্রীতিটাকে সবসময় প্রাধান্য দেয়। পটুয়াখালীতেও পালিত হচ্ছে প্রবারণা পূর্ণিমা। বুদ্ধ পূজা ও পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় এর আনুষ্ঠানিকতা। মানুষে মানুষে মেলবন্ধনের এক ব্যতিক্রমী উৎসবে পরিণত হয়েছে প্রবারণা পূর্ণিমা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। অপরিকল্পিত নগরায়ন শুধু ঢাকা বা চট্টগ্রামে নয়, সারা দেশেই ছড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন গণপূর্ত ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান। বিশ্ব বসতি দিবস উপলক্ষে তিনি একথা বলেন। ভূমির সঠিক ব্যবহার, সাশ্রয়ী আবাসন, পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সকলের জন্য আবাসন নিশ্চিত করা যেতে পারে বলে জানান আদিলুর রহমান খান। অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বস্তিবাসীকে পুনর্বাসনের পরিকল্পনা করার চেয়ে স্থানীয়ভাবে জেলা পর্যায়ে তাদের সমস্যা সমাধান করার তাগিদ দেন তিনি। রাজুকের প্লট মধ্যবিত্তরা পাচ্ছে না মন্তব্য করে তিনি বলেন, অথচ ধনীরা এক একজন 6 থেকে 7টি প্লটের মালিক হচ্ছেন। নারীর ক্ষমতায়নে জাতীয় সংসদে নারী সদস্য সংখ্যা 100তে উন্নীত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, নারী শুধু মা নয়, নারীরা যোদ্ধাও। দক্ষতা উন্নয়নের মাধ্যমে নারীর উন্নয়ন সম্ভব। সেক্ষেত্রে পলিসি মেকিংয়ে নারীদের সদস্য সংখ্যা বাড়ানো জরুরি বলে মত দেন তিনি। সকালে রাজধানীর এক অভিজাত হোটেলে 2 দিন ব্যাপী নারী দক্ষতা ও কর্মসংস্থান উদযাপন অনুষ্ঠানে হার আইজোন ফেস্ট উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শিক্ষকদের মাথায় মুকুট পরিয়ে সম্মান জানিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালন করল যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পুলেরহাট কলেজটির হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদ্দিন সাকিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। ভিন্নধর্মী আয়োজনে শিক্ষক দিবস উদযাপন করল যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শিক্ষক শিক্ষার্থীদের যে গভীর সম্পর্ক, তাই ব্যতিক্রমী আয়োজন নতুন করে সবাইকে মনে করিয়ে দিল। অনুষ্ঠানের প্রধান অতিথি আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার বলেন, শিক্ষকরা জাতির আত্মা। শিক্ষার্থীদের সাফল্যের পেছনে তাদের নিঃস্বার্থ ভালোবাসা, পরিশ্রম আর ত্যাগের অবদানই সবচেয়ে বড়। শিক্ষকরাই হলেন জাতির আত্মা। ছাত্রীদের শিক্ষার পিছনে, সাফল্যের পেছনে যাদের সবচেয়ে বেশি অবদান থাকে তারাই হলেন শিক্ষক। সভাপতিত্ব করেন অধ্যক্ষ ডক্টর ফিরোজা বেগম। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মেহরুন্নেসা মেরি সহ শিক্ষক ও শিক্ষার্থীরা। লাভ, হেল্প, রেসপেক্ট, তিনটে জিনিস খুবই মনোযোগ দিয়ে দেখো। রূপ অসুস্থ হইলে তাকে আমরা সাহায্য করব, বিপদে পড়লে সাহায্য করব, আমরা সবাইকে রেসপেক্ট করব। ছোট আমার কাছ থেকে যাতে রেসপেক্ট পায় এবং বড়ও যাতে পায়, এই জিনিসটা আমি খেয়াল রাখবো। তাহলে কিন্তু আমাদের মধ্যে কিন্তু ভালোবাসা বেশি আর বাড়বে। আলোচনা পর্ব শেষে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, কেক কাটা আর শিক্ষকদের সংবর্ধনা। আনন্দ উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশের জনপ্রিয় নুডলস ব্র্যান্ড মিস্টার নুডলস বাজারে এনেছে নতুন পণ্য রামেন নুডলস। রাজধানীর বাড্ডায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে রামেন নুডলসের মোড়ক উন্মোচন করেন মিস্টার নুডলসের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃথা। তিনি বলেন, ভোক্তাদের চাহিদা ও স্বাদের কথা বিবেচনা করে 4টি ভ্যারিয়েন্টের রামেন বাজারে আনা হয়েছে, যা বাজারের অন্যান্য রামেনের তুলনায় অনেক সাশ্রয়ী। মিস্টার নুডলসের উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম মইনুল ইসলাম মঈন বলেন,
বিদেশি ব্র্যান্ডের দখলে থাকা রামেন বাজারে দেশীয় ব্র্যান্ড হিসেবে মিস্টার নুডলস একটি নতুন অধ্যায় শুরু করলো। নতুন রামেন নুডলস এখন পাওয়া যাবে স্বপ্ন, বেস্ট বাই, ডেইলি শপিং সহ বিভিন্ন সুপার স্টোরে এবং অথবা .com সহ অনলাইন প্ল্যাটফর্মে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিস্টার নুডলসের জেনারেল ম্যানেজার তোষণ পাল, হেড অব সেলস আব্দুল্লাহ আল মাসুম এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আলিফ তালুকদার। বিশ্বের নাম্বার 1 এয়ার কন্ডিশনার ব্র্যান্ড গ্রি তাদের ক্রেতা ও গ্রাহকদের জন্য গ্রি ফরচুন অফার ক্যাম্পেইন চালু করেছে। দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ইলেকট্রোমার্টের কর্পোরেট অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অফারের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এ সময় বক্তব্যে ইলেকট্রোমার্ট গ্রুপের ডিএমডি নুরুল আফসার বলেন, গ্রি বিশ্বের সবচেয়ে পরিবেশ বান্ধব এসি উৎপাদনের শীর্ষে রয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রুপের পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, নুরুল আজিম সানি, জিএম সেলস অ্যান্ড মার্কেটিং মাহমুদুন নবী চৌধুরী, এনএসএম রিটেল অপারেশন জুল হক হোসাইন এবং ঊর্ধ্বতন নির্বাহীরা। তারা জানান, এই অফারে অংশগ্রহণকারীরা মোবাইলের মাধ্যমে স্পিনিং হুইল ঘুরিয়ে নিশ্চিত উপহার জেতার সুযোগ পাবেন, যার মধ্যে রয়েছে নগদ ছাড় অথবা আকর্ষণীয় উপহার সামগ্রী। ইলেকট্রোমার্টের সকল রিটেল শোরুম এবং পার্টনার শোরুম পাওয়া যাবে এই অফারে। ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তা কর্মচারীদের অপসারণের দাবিতে রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে ইসলামী ব্যাংক শেয়ার হোল্ডার্স ফোরাম। একই দাবিতে সারা দেশের শাখাগুলোতেও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ সময় বক্তারা অভিযোগ করেন, এস আলম 2017 সালে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ইসলামী ব্যাংক দখল করে চট্টগ্রাম ও পটিয়া এলাকায় কয়েক হাজার লোককে অবৈধভাবে নিয়োগ দেন। ফলে ব্যাংকের কর্মপরিবেশ ও সেবার মান নষ্ট হয়েছে। দ্রুত অবৈধ নিয়োগপ্রাপ্তদের অপসারণ ও সারা দেশ থেকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নতুন নিয়োগ দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন ফোরামের নেতৃবৃন্দ। এখন সন্ধানে লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় যুদ্ধবন্ধে আজ জরুরি বৈঠকে বসতে যাচ্ছে হামাস ও ইসরায়েলি প্রতিনিধি দল। বৈঠকের আগে প্রতিনিধিদের যুদ্ধবন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। এ সময় ট্রাম্প বলেন, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, হামাসের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। চলতি সপ্তাহের শেষে বিশ্বের অনেক দেশ গাজায় যুদ্ধবন্ধে এবং জিম্মিদের মুক্তির বিষয়ে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে বহুল প্রত্যাশিত শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় জড়িত ছিল। ট্রাম্প আরও লিখেছেন, এসব আলোচনা সফল হয়েছে ও দ্রুত এগোচ্ছে। আন্তর্জাতিক পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 156 অভিযাত্রীকে ইসরায়েল থেকে গ্রিসে ফেরত পাঠানো হচ্ছে। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। এতে বলা হয়, একটি বিশেষ বিমানে তাদের গ্রিসে পাঠানো হচ্ছে, তবে বাকিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালুর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল সরকার। প্রতিবেদনে আরও বলা হয়, আটক অবস্থায় ইসরায়েল সুইডিশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে দেয়া হয় গ্রেটাকে। কর্মকর্তাদের গ্রেটা জানান, তাকে ছাড়পোকায় পূর্ণ একটি কারাকক্ষে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় খাবার ও পানি দেওয়া হচ্ছে না। এমনকি জোর করে ইসরায়েলি পতাকায় চুমু দেয়া ও পতাকা ধরে ছবি তুলতে বাধ্য করা হয়েছে। গ্রেটা থুনবার্গ ছাড়াও আটককৃতদের মধ্যে রয়েছেন নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডোলা ম্যান্ডেলা সহ 44 দেশের 500 বিশিষ্ট নাগরিক। গত 31শে আগস্ট স্পেনের বন্দর থেকে গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ওষুধ নিয়ে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনের 43টি নৌযান। তবে নৌযান ও অভিযাত্রীদের আটক করে আশদোদ বন্দী রেখেছে ইসরায়েল সরকার। ঢাকা রিপোর্টার্স ইউনিটির ডিআরইউ সদস্য ও তাদের পরিবারের জন্য আয়োজিত বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিক পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালে ডিআরইউ কার্যালয়ে শফিকুল কবির মিলনায়তনে এ ক্যাম্পের আয়োজন করে ডিআরইউ। অনুষ্ঠানে সহযোগিতা করে লায়ন্স ক্লাব অব ঢাকা লিজেন্ডস ও লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়াল। সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলবে ক্যাম্পের কার্যক্রম। ক্যাম্পে ডিআরইউ সদস্যরা, তাদের স্বামী স্ত্রী ও সন্তানরা অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান, ডিআরইউ সভাপতি আবু সালে আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল
সদস্যদের এই সেবায় অংশ নিতে আহ্বান জানান। এবার খেলার খবর। হংকং চায়নার বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের অংশ নেওয়ার জন্য ঢাকা পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। বিকেলে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেন তিনি। সি গ্রুপে থেকে শীর্ষ 2-এ থাকা হংকং ও সিঙ্গাপুরের পয়েন্ট সমান 4 করে, আর একটি করে পয়েন্ট পেয়ে তালিকার 3 ও 4-এ আছে বাংলাদেশ এবং ভারত। ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল কাম করব। 9 তারিখ আমরা হংকং এর সঙ্গে ন্যাশনাল স্টেডিয়ামে খেলবো। ইনশাআল্লাহ সবাই আমরা সাপোর্ট দেব। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরো একবার। দল বা ব্যক্তি নয়, জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড জনগণ। বিবিসি বাংলাকে তারেক রহমান। আওয়ামী লীগের গুম, খুন আর ৭১-এর জামায়াতের বিতর্কিত ভূমিকার জবাব দাবি। আওয়ামী সরকারের আমলের আলোচিত বিচার বহির্ভূত হত্যা ও গুমের কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন চলতি সপ্তাহে চিফ প্রসিকিউটর সবাইকে বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি। সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশন বদ্ধপরিকর, জানালেন সিইসি। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে অংশীজন ও গণমাধ্যমের সহযোগিতা কামনা। শাপলা প্রতীক নিয়েই আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে এনসিপি, বললেন সার্জিস আলম। ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করতে না পারলে আস্থা হারাবে ইসি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল। 3 ক্যাটাগরিতে 23 জন পরিচালক নির্বাচিত। এবং মানবদেহে রোগ প্রতিরোধ কার্যকারিতায় অবদানের জন্য এবছর চিকিৎসা শাস্ত্রে যৌথভাবে নোবেল পেলেন যুক্তরাষ্ট্র ও জাপানের 3 চিকিৎসক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।